কি সুন্দর নদী। ও মাই গড, আমি কোনো সময় বাস্তবে নদী দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখতেছি। অলওয়েজ বইয়ে পড়েছি, মুভিতে দেখেছি, কিন্তু বাস্তবে দেখা হয়নি। থ্যাংক ইউ সো মাচ রাশেদ, তুমি আমাকে নিয়ে দেখি। তুমি শার্ট খুঁজছো কেন? শুধু শার্ট না, প্যান্ট খুলতে হবে, জুতা খুলতে হবে, না হয় নদী পার হবো কিভাবে? কি বলো, নদী পার হতে শার্ট প্যান্ট কেন খুলতে হবে? নদী পার হতে তো নৌকা লাগবে বা লঞ্চ লাগবে, এগুলো নাই? না না, আমাদের গ্রামের নদী লঞ্চ নৌকা এসব দিয়ে পার হয় না, হেঁটে হেঁটে পার হতে হয়। কি বলো, এত পানির মধ্যে হেঁটে হেঁটে কিভাবে আমরা নদী পার হবো? মামা, আরে বাবা, বাবা তুমি কোথায় যাচ্ছ? মা, পানিতে নামতেছি। কি বলো তুমি? এই নদীর পানিতে নামতেছো কেন তুমি? কারণ হেঁটে হেঁটে নদী পার হতে হবে না, তাইলে তো ওপারে যেতে পারবো। তোমাকে কে বলছে নদী হেঁটে হেঁটে পার হতে হবে? রাশেদ বলছে। কি ব্যাপার, আপনারা হাসতেছেন কেন? বোমা, রাশেদ তোমার সাথে মজা করেছে। নদী কি হেঁটে পার হওয়া যায় নাকি? আমি নৌকা খবর দিয়েছি, আসতেছে। আসো। আচ্ছা চলো, আসো বাবা, আসো। সবাই আসবে নাকি? তো নৌকা ডুবে গেলে? আচ্ছা, বুঝতে পারছি। আমরা সবাই এই নৌকায় গেলে তুমি ভয় পাবা। আরেকটা নৌকা আসতেছে, ওইটাতে আমরা যাবো। যাও যাও যাও। আরে হয়ে যেত তো। সরি বাবা, আম্মু। বসে যাও, বসে যাও। ওয়াল্লাহ ভাইজান, কেমন আছেন? কেমন আছেন আপনি? ভালো আছি। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছি ভাবি। এখন আপনি করে দেখা আরো বেশি ভালো আছি। ভাইজান গো, কতদিন পরে গ্রামে আসলেন না? প্রায় 12 বছর পরে গ্রামে আইসি আম্বিয়া। আরে বাড়ির রাস্তাঘাটই তো ভুলে গেছিলাম। মানুষকে জিজ্ঞাসা করি আমাকে বাড়ির রাস্তা কোন দিকে, তারপরে জিজ্ঞাসা করতে করতে আইসি। মসজিদ কই? মসজিদে ডাকো। আছে তো, ঘরেই আছে। এই যে দেখা যান কারা আসছে। আমি ভাইজান, আপনার আইবেন, আমার একটু জানাইবেন না? তো আমি নদীর ঘাটে নৌকা নিয়ে বসে থাকতাম। আপনার ভাইজান তো খবর দিতে চাইছিল, কিন্তু আমি মানা করছি। আপনাদেরকে একটু সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম আর কি। সত্যি গো ভাবি, ভাইজান আপনি করে আটকা দেখা আমি এমন অবাক হইছি, পুরো তব্দ খেয়ে গেছি গা। ভাইজান ভাবি, বিদেশি মেহমান উনারা কারা? আরে আম্বিয়া, তুমি চিনো নাই? আমার ছেলে রাশেদ আর ওর বউ নাবিলা। নাবিলা, সালাম দাও রাশেদের চাচা চাচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ, বড় হয়ে গেছো, কেমন আছো বাবা? ভালো আছি। আরে রোদের মধ্যে হাইটটা আইছে, দেখছো গামে একেবারে সব সব হয়ে বিজ্জা গেছে। চাচি চাচি প্লিজ, আমার ডাস্ট অ্যালার্জি আছে। আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। ওরে রাশেদ, এটা তুই কি কইবি? আরে গ্রামের ধুলাবালি যদি চোখে মুখে না লাগে তাহলে কেমন নেবো? তাতে চোখে মুখে কিচ্ছু হয় না, বরং তোর ডাস্ট অ্যালার্জি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তোর অনেক দিন পরে। চাচা, অনেক গরম লাগছে আমার, প্লিজ। থ্যাংক ইউ। আপনার গামে ভিজা শরীর, ওরে জড়াই ধরছেন। ওর দামি শার্টটা নষ্ট হয়ে যাবো না, ময়লা হয়ে যাবো না শার্টটা। তা তো গ্রাম তো গ্রামে থাকি, তাই কত না? দূর থেকে আইছে ভাই ভাবি, হ্যাঁ এত দূর রাস্তা। চলো মা, বাবা চলো চলো ভিতরে চলো, চলো। চাচিমা, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া দরকার। আপনি একটা কাশি দিয়েও তো আসতে পারতেন। দূরও আমার বাইস্তার রুমে ঢুকুম, এ না আমার বাইস্তার বউ, এতে আমার কাশি দেওয়ান লাগবো, টুক্কা দেওয়ান লাগবো, এত কিছু আমি করা পারবো না বাবা। এই যে নাও বেলের শরবত আনছি, খাও। রাশেদ বাবা খাও। আমি খাবো না। আরে খাবি না কেন? ঢাকা শহরে কি খাস না খাস পেট জাম হয়ে থাকে। এই যে খাঁটি বেজাল মুক্ত গাছের বেলের শরবত খাবি, দেখবি সকালবেলা বাথরুমে গেলে পেট একদম পরিষ্কার হয়ে যাবো, খুব আরাম পাবি। নে। চাচিমা কি বলেন আপনি এসব আমার বউয়ের সামনে? আর আমি চিনি মেশানো কিছু খাই না। আচ্ছা চাচিমা, আমি খাচ্ছি। তুমি খাও, দেখবা তুমি খুব আরাম পাইবা। আর রাশেদ বাবা যে জোর করে খাও। এই খা তো রাশেদ, খা। আমি খাবো না বললাম না? বেলের শরবত কিন্তু খুব মজা হয়েছে। হয়েছে, আর খেতে হবে না, দাও। আচ্ছা উঠো তোমরা, বিছনা টিছনা যাইরা এই খাতাটা বিছাই দিই।
আমরা ঢাকা থেকে বেডশিট নিয়ে এসেছি, লাগবে না এটা। আরে ঢাকার বিছনায় তো সারা জীবন ঘুমাওই, এই খেতার মধ্যে ঘুমাইলে অনেক আরাম পাইবা, অনেক মায়া লাগবো। শর্ট বিছাই দিই। আচ্ছা আমি এটা নিতেছি। জানো বৌমা, এই খেতার সাথে তোমার স্বামীর অনেক স্মৃতি আছে। কি স্মৃতি চাচিমা? আরে রাশেদ যখন হইছে তখন আমি এই খেতাটা সিলাইছিলাম, বুঝছো? রাশেদ সারাটা দিন এই খেতার মধ্যে ঘুমাইতো আর একটু পরে পরে খালি সাইরা দিত। আর যখন নাকি বড় ডদর তো তখন ব্রত করে হাইকে দিত। চাচিমা কি বলেন আপনি এসব আমার বোর সামনে? ধ্যাৎ, ভালো লাগে না এসব। আম্বিয়া, তোমার বয়স হচ্ছে ঠিকই, বুঝছো, কিন্তু তোমার হাতের রান্না ঠিক আগের মতোই আছে। এত মজা জানো, আমি ঢাকায় বসে তোমার এই রান্নাটাকে অনেক মিস করি। আম্বিয়া, এই জন্যই তো তোমারে বলি তুমি আমাদের সাথে ঢাকায় চলো, তাইলে প্রত্যেকদিন আমরা অনেক মজার মজার রান্না খেতে পারবো। ও আল্লাহ গো ভাইজান, আমি গাঁও গ্রামের মানুষ, ঢাকা শহরে গেলে আমি দম বন্ধ হয়ে মইরেই যামুগা। তার সাথে আপনাকে যখনই আমার হাতে রান্না খাইতে মন চাইবো, আপনারা সিধা গ্রামে আইসা পড়বেন, আপনাকে যা যা খাইতে মন চায় আমি সব কিছুর রান্না খাওয়াবো। চাচিমা আমাকে একটু রান্নাটা শিখাই দেন, আমি তো রান্না করতে পারি না। অবশ্যই শিখাবো। কি করবো মা, তুমি এখনো রান্না পারো না? নাবিলা, এসব পাগলামের কোনো দরকার নেই। এখানে মাটির চুলা, তোমার হাত পুড়ে যাবে। পুড়লে পুরবো, স্বামীর রান্না খাওয়াইতেব না? শোনো গো বৌমা, নিজের হাতে রান্না স্বামীরে খাওয়াইলে যেই আনন্দ পাইবা ওই আনন্দ আর কিছুতেই পাইবা না, বুঝছো? তোমারে আমি নিজ হাতে মজার মজার রান্না শিখাবো, আর তুমি রান্না কইরা কইরা রাশেদ বাবাজিরে খাওয়াইবা। রাশেদের কিন্তু খাওয়াও তোমার তাতে মেশে খেয়েছে। তাই নাকি? হ্যাঁ, আরে তোমার চাচা মশালা রাশেদ তো কিন্তু বুঝতোই না। ও যদি কান্না শুরু করতো তাইলে কেউ এসে যদি আর করে নিত, ও কান্নারও বাইরে দিত। যেই তোমার চাচা মাইসা করে নিত, বাস ঠান্ডা, কান্না বন্ধ। ঠিকই তো, আমি যে ওর মা, ও তো আমার হাতে ভাতও খাইতো না। আম্বিয়া যখন খাওয়াই দিত পেট ভরে ভাত খাইতো। আর জানো কি করতো? সারা রাত খালি কান্নাকাটি করতো। এই যে আম্বিয়া এসে ওর মাথার কাছে বসলে ওর মাথায় হাত বুলাই দিত আর ওর সাথে সাথে ঘুমাই যেত। কি এক আজব কাণ্ড! মাছে এত কাটা কেন? আরে রাশেদ বাবাজান, তুমি মাছের কাটা বাইসা খাইতে পারতেছো না, আমি খেয়ালই করি নাই। আসো চাচিমা তোমারে মাছের কাটা বাইসা খাওয়াই দিই, আসো। কোনো দরকার নেই চাচি, আমি এখন বড় হয়েছি, বিয়ে করছি, আমি নিজেরটা নিজে খেতে পারবো। ওমা, শরমের কি আছে? এই যে চাচিমার হাতের একটা নলা খাও। খাতো, খা না। আরে একটা নলা। আচ্ছা ম্যাম, খাবো না। আরে আরে হয়েছে এবার? খুশি আপনি? বারবার বললাম আমারটা আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে কেন? আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন। আমার ওসিডি প্রবলেম আছে, ধ্যাৎ, খাবোই না। এই খাওয়া ফেলা যাইস না তো রাশেদ। বাবা, চাচিমা আপনি কিছু মনে করবেন না, ও একটু এরকমই ওসিডি আছে। নাবিলা, তুমি কার শাড়ি পরেছো? চাচিমার শাড়ি। চাচিমা বললো শাড়িটা পরতে, আমাকে সুন্দর লাগছে না? এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? যাও শাড়িটা পাল্টে আসো, যাও। রাশেদ, তুই এটা কি কথা বললি? হ্যাঁ, তোর চাচির শাড়িটা কম দামি হইতে পারে, কিন্তু এই শাড়ির মধ্যে যে মায়া, আদর, ভালোবাসা, এগুলো তো অনেক দামি রে বাবা। এগুলো তুই কই পাবি? তোর চাচিকে এই কথাটা বলাতে ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা আমাকে বোঝাতে আসবে না, আমি খুব ভালো করে বুঝি। উনি গ্রামের মহিলা তো, আমার বউ গ্রামে বেড়াতে এসছে, উনি আমার বউকে গ্রামের মহিলাদের মতো বানাতে যাচ্ছে, এটা আমার একদম পছন্দ না। আম্বিয়া, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে বলছি না, ওর মাথাটা সবসময় একটু গরম থাকে, কি সব আবুল তাবুল বলে, আমাদেরকেও বলে। আমরা কিছু মনে করি না, তুমি কষ্ট পেও না বোন। দাও আমার বিল দে। আসো তা আসো, তোমার হাতের তে এ আরাম আমার থেকে বিকে দিয়ে জান বলে তো তা। ভাবি গো, আপনি অনেক ভালো মানুষ। তুমিও অনেক ভালো মানুষ আম্বিয়া, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। এইটাইছি। এত খুদ লাগলো তোর আসতে? আরে সিগারেটের দোকান তো আমাকে বাড়ির থেকে অনেক দূরে, আইতে একটু দেরি হবে না? আচ্ছা হয়েছে, সিগারেট পাইছিস কিনা তাই কো। আরে পাম না কে, পুরো এক প্যাকেট ধরে নিয়েছে, এই দেখো।
জানোস মজিদ, জীবনের নানান ধরনের বাজে অভ্যাস ছিল, সেগুলো ছাড়িয়ে দিচ্ছি সব, খালি এইটা ছাড়তে পারি নাই। আমিও না, আমার বউ আমার সিগারেট খাওয়া দেখে এমন রাগ হইছে, আমার পরে এত বকাঝকা করছে, তারপরেও আমি সিগারেট খাওয়া ছাড়তে পারি নাই, লুকায় লুকায় খাই। আমিও তোর ভাবিতে জানাই না, লুকাই লুকাই খাই। তুই ভাই কতদিন সিগারেট খেতে থাকতেন ধরা। আমি একটু গরম করে দিই, হ্যাঁ হাতে। বাবা, তুমি সিগারেট খাইতেছো? না না, মানে তোমার যে হার্টের সমস্যা, ডক্টর যে তোমাকে সিগারেট খেতে নিষেধ করেছে, সেটা ভুলে গেছো তুমি? তারপরে তুমি কোন আক্কেলে কেন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ? রাশেদ, আমি তো সিগারেট খাই না। অনেকদিন পর তোর চাচার সাথে দেখা হইলো, এই কথাবার্তা কইতে কইতে এটা সিগারেট দাঁড়াইছে। খুব ভালো করছো। আমি এখন গিয়ে মাকে বলতেছি, তারপর দেখো মা তোমার কি অবস্থা করে। না রাশেদ বাবা, তোমার বাবা কিন্তু সিগারেট খেতে চাই নাই, আমি জোর করে একটু খাইতে দিছি। খবরদার বাবা, আমার ভাবি জানলে তুমি বললো না। ও তাই তো বলি, ঢাকায় তো কখনো আমার বাবাকে সিগারেট খেতে দেখিনি। তার মানে আপনি প্রভোগ করেছেন আমার বাবাকে সিগারেট খেতে। লজ্জা করে না আপনার? আপনি আপনার বড় ভাইকে সিগারেট খেতে দিচ্ছেন, লজ্জা করবে কিভাবে? গ্রামের মানুষের তো লজ্জা একটু কম। নির্লজ্জ কোথাকার। এই আপনি নিজে সিগারেট খান, নেশা করেন, তাই বলে কি আমার বাবাকে নেশা করে বানাবেন? রাশেদ, কি বলছিস তুই এগুলা? যা বলছি ঠিকই বলছি। এজন্যই মানুষ বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ফার্দার আমার বাবাকে কোনোদিন সিগারেট খেতে দিবেন না। ওনার হার্টের সমস্যা, কথাটা মাথায় রাখবেন। মজিদ, কিছু মনে করিস না ভাই, ওরা আমার বিদেশের থেকে লেখাপড়া করছে তো, আর সিগারেট খাওয়া একদম সহ্য করতে পারে না। তুই না না ভাই, আমি একটু কিচ্ছু মনে করিনি। আর রাশেদ তো ঠিকই বলছে, আমাদের এখন বয়স হয়েছে না, এই বয়সে সিগারেট খাওয়া ঠিক না। আজকে থেকে আর কোনো সিগারেট খাবো না আমরা, খাবো না, আমিও খাবো না, ফলাই। বোমা, এই যে এই চাটা রাশেদরে খাওয়াও, এটা একদম গরুর মালাই চা। একদম দেশাল গরুর দুধ, 2টা দেশাল গরু আছে আমার। হ্যাঁ, এত গাঢ় দুধ, এত হলুদ কালার, মালাইসা মালাইসা। কাকা বেশি মিষ্টি। কত পুরানো দিনের ছবি। বোমা আসো, তোমাকে আগের দিনের ছবি দেখাই। এই যে উনি হচ্ছে রাশেদের দাদা, আর এই যে উনি রাশেদের দাদি। দেখো না, এই যে বর্ষা যে বসে রয়েছে চেয়ারের মধ্যে, এটা কে বলো তো? কে? এটা তোমার শ্বশুর, আর এই যে পাশে আমি। বাহ, আপনাদের বিয়ের পিকচার তো খুব সুন্দর আসছে। আম্মু, তখন কিন্তু আপনারা অনেক শুকনা ছিলেন। তখন তো শুকনা ছিলাম, এখন বয়স হয়েছে না, বয়সের ভারে শরীরটাও ভারী হয়েছে। আর তোমার শাশুড়ির ধমক খাইতে খাইতে ওজনও বাড়ছে, চুলও পাইয়া গেছে। খাই খাই। কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকিয়েছো কেন? তো কিভাবে তাকিয়ে থাকবো? চাচির সাথে তুমি এরকম বাজে বিহেভ কেন করলা? এরকম অতিরিক্ত আদর আল্লাহ আমার একদম পছন্দ না। আচ্ছা, আমার ছোটবেলার ছবি তোমাকে দেখানোর কোনো দরকার ছিল? আমি নিজেই তো তোমাকে দেখাই নাই। আমি যে বড় হয়েছি এটা তারা বুঝতেই চায় না, তারা ভাবে আমি এখনো ছোট আছি। ওনারা তোমার বাবা মায়ের মতন। বাবা মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না। আর তাছাড়া ছবিগুলো তো আমি দেখতে চেয়েছিলাম, কারণ আমি কিউরিয়াস ছিলাম তোমার ছোটবেলার ছবি দেখার জন্য। দেখো, আমার যতদূর মনে হয়েছে তোমার চাচা চাচি খুবই ভালো মানুষ। ওনাদের সঙ্গে এরকম আর বাজে বিহেভ করবা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবো না, কিন্তু তোমার এই রাগ মুখটা আমার একদম পছন্দ না। তোমার হাসি মুখটাই আমার পছন্দ। থাকো। উপো, উপো, উপো। বাবা রাশেদ, এতদিন বানাইলি, এতদিন পর বুবুর কথা মনে হইলো। হ্যাঁ, কেমনি তুই আমার জায়গায় আসলি? আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম ভালো আছো? কাকে নিয়ে আসছি দেখো। বৌমা, দেখছো বৌমার দিকে কেমন আছো মা? ওরে আল্লাহ রে। এখানে কথা কইবে না, ভিতর নিবে এখন। করে চুপে করে। শুনেছি তোমরা নাকি আমাদের বাড়িতে যাও না, কোনো কিছু নিয়ে রাগ করে আছো নাকি? তোমার আব্বা মা যে ঘটনা ঘটে রাখছে, রাগ না হয়ে উপায় আছে নাকি? মানে বুঝলাম না ফুপা, আব্বা আম্মা কি ঘটনা ঘটাইছে? কি ঘটনা ঘটেছে তুমি কিছু জানো না?
না তো, আমি তো আসলে কিছু জানি না। কি হয়েছে বলেন তো? আহা বাদ দাও না, রাশেদ যেহেতু এই ব্যাপারে কিছু জানে না, মানে তার বাপে কি করছে কিছু জানে না, তার আর জানার দরকারও নাই। দরকার আছে রেশমা, রাশেদ বড় হয়েছে, বিয়ে শাদী করছে, এখন তার সব কিছু জানা দরকার। রাশেদ শুনো, তুমি যে তোমার ফুপুরে তুঙ্গ বাড়ি যাইবার কইতাছ, কই যাইব? তুঙ্গ বাড়ি বিটা কোনো কিছু তো তুঙ্গ নাই। মানে বাড়ি ভিটা কোনো কিছু আমাদের নাই মানে? ও মা, এটা তুমি জানো না? তোমার আব্বাই মসজিদ আর আম্বিয়ার নামে সব কিছু লিখে দিছে। কি বলেন ফুপা? ভিটা বাড়ি আব্বা কেন চাচা চাচির নামে লিখে দিবে? না না, আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবা না। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে তোমার ফুপুরে জিগাও। ফুপু, ফুপা কি বলতেছে এসব? 100% সত্যি, তোর বাবা সত্যি কথা কইছে। তোর আব্বা আমগো ভিটা বাড়ি সব আম্বিয়া মসজিদের নামে লিখে দিছে। আমি কত অনুরোধ করছি, পায়ে পর্যন্ত করছি, ভাইজান গো এই সর্বনাশ করেন না, আপনি সব বন্ধু লিখে দিয়েন না। না, আমার কথা শুনলো না, সব লিখে দিছে। এর লেগে আমি রাগ করে বাপের বাড়িতে যাই না, মানে তোর বাড়িতে যাই না। একটা কথা মনে রাখতো, তুই একটা কথা ক, আমি সম্পত্তির মালিক না, আমার হক নেই বাপের বাড়িতে। আমিও তো পাই, সম্পত্তি পাই না। কি করছে তোর বাপে? আমার হক নষ্ট করছে, তোর হকও নষ্ট করছে। আমার তো একটা বাপের বাড়ির চিহ্ন আসিল, আমি কই যামু, কার কাছে যামু? আছে আমার আপন লোক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আব্বা কেন চাচা চাচিকে ভিটা বাড়ি লিখে দিবে? হুমা, কি লেগে লেগে দিবি তুই বুঝোস না? আরে আমার ভাই ভাবি মানে তোর আব্বা আম্মা, তার হলো সহজ সরল, তার বুলাইয়া বালাইয়া বালা বালা রান্দা বাড়া খাওয়াইয়া আদর যত্ন কইরা মন্ডারে গলায় লাইছে, তারপরে সব সম্পত্তি তোর বাপে লিখে দিছে। আরে মসজিদের বউ আম্বিয়া মসজিদ, এরা যে কত নাটকবাজ, এটা তোর আব্বা বুঝতে পারে নাই। কপাল পড়ছে, আমারও পড়ছে, তোরও পড়ছে। চিন্তা করে দেখো, তোমার আব্বাই কত বড় একটা ভুল করছে। আরে এইসব বাড়ি ভিটা যা কিছু আছে, কিছুদিন পর তো তুমি মালিক হইতা। অথচ দেখো, এই ছোট লোকের বাচ্চারা তোমার আব্বারে রাম্মারে বুলাইয়া বালাই সবকিছু এখন লিখে নিছে। ফুপা, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। মানে বড় ভাই ছোট ভাইকে সম্পত্তি দিয়েছে, এখানে আবার ভুলিয়ে ভালিয়ে নেওয়ার কি আছে? নাবিলা, মজিদ চাচা আমার বাবার আপন ভাই না। আপন ভাই না মানে তাহলে কেমন ভাই? কোনো ভাই না, ওনারা আমাদের বাড়ির কাজের লোক, আমাদের বাড়ির কেয়ারটেকার। অনেক আগে থেকে আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের দেখাশোনা করতো, এই জন্য তাদেরকে সম্মান দিয়ে চাচা চাচি বলতাম। কিন্তু তারা যদি আমার বাবার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি নিয়ে থাকে, তাদের তো সহজে আমি হজম করতে দেবো না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। উচিত কাম হইব, একদম উচিত কাম হইব। তোর আব্বা আম্মা তো তারারে বান্দারের মতো লাই দিয়ে মাথায় তুলছে, তোর উচিত হইলো মাথার থেকে আথার দিয়ে মাটিতে ফালাই দন, মিশাই দন। আমার বাপের বাড়ি আমার তুই কদ্দুর ফিরে দে, ও নাই, আমার বাপের বাড়ি নাই, দিয়ে দিছে সব। শোনো, তুমি মাথা গরম করো না, এই ব্যাপারটা নিয়ে আগে বাবা মার সাথে কথা বলো, এরপরে ডিসিশন নিও। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা, এই মাটির ঘরটা আর টিনের ঘরটা ভেঙে ফেলতে চাই, এখানে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো। কারণ টিনের ঘর মাটির ঘর আমাদের সাথে যাচ্ছে না। তুই এই বাড়ি ভেঙে কিভাবে ডুপ্লেক্স বাড়ি বানাবি? এই সম্পত্তি তো আমি তোর চাচা চাচিকে লিখে দিছি। ও, তার মানে ফুপু যা বলেছে তা সত্যি? তোমার কি মাথা ঠিক আছে বাবা? তুমি আমাদের দাদার সম্পত্তি, আমাদের সম্পত্তি কেন তাদের নামে লিখে দিছো? দেখ, আমরা তো ঢাকায় থাকি, গ্রামে তো আমাদের আসা হয় না, আর এই বাড়িও আমাদের কোনো দরকার নাই। সেই জন্য তোর চাচা চাচিকে লিখে দিলাম, তাদের একটা স্থায়ী ঠিকানা যেতে হয়। বাবা, তারা আমার চাচা চাচি না, বারবার চাচা চাচি বলবে না। তারা সামান্য কেয়ারটেকার, আমাদের বাড়ি দেখে শুনে রাখে। এই বাইরের মানুষকে আমাদের দাদার সম্পত্তি তুমি কেন লিখে দিবে? না না, আমি এই সিদ্ধান্ত মানতে পারলাম না। তাদেরকে বলো আমাদের সম্পত্তি ফিরিয়ে দিতে। রাশেদ, তুই হঠাৎ করে এসব নিয়ে কেন কথা বলতেছিস? ঢাকা শহরে আমাদের নিজেদের কত ফ্ল্যাট বাড়ি আছে, ওগুলা নিয়ে থাক না। এখানকার ভিটা বাড়ি দিয়ে কি করবি? আর তোর বাবা যখন তোর চাচা চাচিকে লিখেই দিয়েছে, তাহলে ওরাই এখানে থাক। আমার দাদার সম্পত্তি আমি বাইরের কাউকে ভোগ করতে দিব না। এইসব ব্যাপার নিয়ে কি তুমি তাদের সাথে কথা বলবে নাকি আমি কথা বলবো? এই সম্পত্তি আমার বাবার, মানে আমার সম্পত্তি, আমি যাকে খুশি তাকে দেব। এটা নিয়ে কথা বলার তুই কে? তুমি মনে হয় ভুলে গেছো বাবা, আমি এই সম্পত্তির উত্তরাধিকারী। না, ভুলি নাই। আমি মারা গেলে তুই এই সম্পত্তি পাবি, আর আমি এখন জীবিত। আমি জীবিত অবস্থায় আমার সম্পত্তি আমি যাকে খুশি তাকে দেব। এইটা নিয়ে কোনো কথা বলার দরকার নাই। জুলেখা, এই বিষয় নিয়ে আমি এই বাড়িতে আর কোনো কথা শুনতে চাই না। আমি তো বাইরে গেলাম। কি হয়েছে বাবা? খবরদার, আপনি আমাকে বাবা বলবেন না। আপনার মতো ভণ্ড বাটপার লোভী মহিলার মুখে বাবা ডাক মানায় না। আমরা কি করছি রাশেদ বাবাজি? ও কি করেছেন সেটাই জানেন না? আপনাদের কত বড় সাহস! আপনারা আমার বাবাকে ভুলে ভালিয়ে আমাদের ভিটা বাড়ির সব সম্পত্তি লিখে নিয়েছেন। না বাবা, বিশ্বাস করো, আমরা এটা নিতে চাই নাই।
তোমার বাবা মা আমাদেরকে লিখে দিতে। খবরদার, একদম মিথ্যা কথা বলবেন না। আমরা এই বাড়িতে আসার পর থেকে আপনারা যে আমাদেরকে খাতির যত্ন করছেন, রান্না করে দিচ্ছেন, মুখে তুলে খাওয়াচ্ছেন, এসব কিছু নাটক। আর এই নাটক করে আমার বাবা মাকে পটিয়ে আমাদের ভিটা বাড়ির সম্পত্তিটা লিখে নিয়েছেন, তাই না? ছি 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 ছি। আপনারা কি ভুলে গেছেন আপনারা এই বাড়ির চাকর বাকর? আমাদেরটা খেয়ে, আমাদেরটা পরে, আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তাই না? রাশেদ, খবরদার, তোর চাচা চাচির নামে একটা বাজে কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর চাচা চাচি আমাদের কাছে কিছু চায় নাই, জোরও করে নাই। আমি আর তোর বাবা মিলে ইচ্ছা করে আমাদের ভিটা বাড়ি ওদের নামে লিখে দিছি। এগুলা নিয়ে কোনো বাজে কথা বলিস না, একদম না। রাশেদ, আর কথা বাড়িও না, চলো ঘরে চলো। নাবিলা, তুমি ছাড়ো আমাকে। আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে, এজন্য এখনো আমার মা তাদের পক্ষে কথা বলছে। এসব গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। রাশেদ বাবাজি, তুমি ঠিক কথা কইছো। আমরা গরিব, অশিক্ষিত, মূর্খ সূর্খ গ্রামের মানুষ, কিন্তু বাবাজি তুমি করে তাবিজ কবজ আমরা করি নাই। তোমরা আমগো আপন মানুষ, আপন মানুষের তাবিজ কবজ করন লাগে না। তুমি আমগরে ভুল বুঝতেছো বাবাজি। এই যে সয় সম্পত্তি তোমার আব্বা আম্মা তারা স্বেচ্ছায় আমগরে লেখা দিছিলেন। তবে রাশেদ বাবা, তুমি যদি চাও এই মুহূর্তে সব সম্পত্তি তোমার নামে আমরা লেখা দিমু। না আম্বিয়া, এই ভিটা বাড়ি আমরা তোমার আর মজিদ ভাইয়ের নামে লিখে দিছি, এটা নিয়ে তুমি কোনো কথা বইলো না। রাশেদ, তুই ঘরে যা, আর একটা কথা বলবি না। মা, তুমি আমাকে মাফ করো, আমি তোমার কথা রাখতে পারলাম না। এই যে আপনারা দুজন কান খুলে শুনে রাখুন, এসব মায়া কান্নার নাটক আমার সামনে করবেন না। আমার বাবা আপনাদের সম্পত্তি লিখে দিলেও আমি এটা মানি না, কারণ এই সম্পত্তির উত্তরাধিকারী আমি। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, তো খারাপ ধাক্কা দিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দিব। রাশেদ, আম্বিয়া, আম্বিয়া, তুমি তুমি মনে কষ্ট নিও না। মজিদ ভাই, আপনি মন খারাপ করেন না। আমার ছেলেরে নিশ্চয়ই কেউ উল্টা পাল্টা কিছু বুঝাইছে, তা না হলে তো আমার রাশেদ এইসব কথা বলতো না, এইসব কথা বলতো না। আম্বিয়া, তুমি আমাদেরকে মাফ করে দিও, আম্বিয়া, মাফ করে দিও। চাচি, আপনি কোথাও যান না। আমি রাশেদকে বুঝাবো, আমি বুঝালেও বুঝবে। পাগো, তুমি অনেক লক্ষ্মী একটা মানুষ, তুমি কাইন্দ না, অনেক কষ্ট পায়ও না। তোমার রাশেদ রে বুঝাইতে হইব না, আমরা যা বুঝার বুঝে গেছি। তুমি ভালো থাকো মা, ভালো থাকো, দোয়া দিলাম, ভালো থাকো। যাও মা, ঘরে যাও। তুমি যাও ঘরে, নিয়ে যান। আচ্ছা, কোন তো আমরা যদি এই বাড়ি ছেড়ে না যাই, রাশেদ কি আম করে গাছ ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারবো? পারবো? পারবো আম্বিয়া, পারবো। রাশেদ আমাদের ঘৃণা করে। তুমি কি খুব কষ্ট পেয়েছো আম্বিয়া? না, কষ্ট পাইনি, কিন্তু কলিজার ভিতরে কেমন যেন সবকিছু ভাঙ্গা খান খান হয়ে গেছে। এই রাশেদ রে যে শিশুকাল থেকে এত ভালোবাসলাম, আটা শিখাইলাম, রাশেদের ছোট্ট ছোট্ট দুই আঙ্গুল ধইরা বাবা কও, আটি আটি পাপা, যেখানে খুশি সেখানে যা, কইছে আম করে যা, যেখানে খুশি সেইখানে যা। এই কাঁধের মধ্যে নিয়া ঘুম পাড়ানি মাসি পিসি গান শুনাইতাম আর ঘুম পাড়াইতাম।
এই বুকটার মধ্যে ঘুমায় থাকতো গো রাশেদ। কত ভালোবাসলাম, এই ভালোবাসার কি কোনো মূল্য নাই? কোনো মূল্য নাই, নাই। রাশেদ তো আমাদের সন্তান না, রাশেদ পরের সন্তান। পরের সন্তান কখনো আপন হয় না। পরের সন্তান কখনো আপন হয় না। আচ্ছা কোন তো, রাশেদের মতো আমার একটা সন্তান থাকলো না কেন? হ্যাঁ, এই যে রাশেদ আমগরে এত কিছু কইলো, এত অপমান করলো, আমগরে চাকর বাকর কইলো, অশিক্ষিত মূর্খ কত কিছু কয়ে গালিগালাজ করলো, গলা ধাক্কা দিয়া বাই করে দিতে চাইলো। আমগো একটা নিজের সন্তান থাকলে আজকে তো সে রাশেদের কথার জবাব দিত। হ্যাঁ, আমগরে আগলায় রাখতো। আমগো একটা সন্তান নাই কেন রাশেদের মতো? এই যে আপনি অসুস্থ, এখন আমগো দুজনরে দেখে রাখবো কেডা? আপনারে দেখে রাখবো কেডা? রাশেদের মতো একটা সন্তান থাকলে তো আমগো দুইজনরে চাকরি বাকরি করে খাওয়াইতো, আমগরে বুকে আগলায় রাখতো। রাখতো না? রাখতো। সন্তান নাই, সন্তান নাই কেন আমার? নাই কেন? এইটার জবাব আমি দিতে পারবো না আম্বিয়া। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি, তুমি আমারে মাফ করে দিও, মাফ করে দিও আমারে তুমি। আপনার মনে কষ্ট পায় না। রাশেদ খারাপ ছেলে না, ভালো ছেলে, কিন্তু ওই ভুল বুঝতে পারবো, ওই ঠিকই ভুল বুঝবো। যে আমগো মধ্যে কোনো লোভ আসিল না, সহায় সম্পত্তি কোনো কিছুই লোভ আসিল না। আমরা নিঃস্বার্থ ভাবে তারে ভালোবাসছি। দেখতে দেখতে একদিন ঠিকই বুঝবো যে আমগো আদর যত্ন আসল খাটি আসিল। সেই দিন রাশেদ ভুল বুঝতে পারবো। আপনি দেখেন, আপনি কোনো কষ্ট পায় না। তুমি কোনো কষ্ট পাও না, কষ্ট পায় না, আপনি কষ্ট পায় না। আম্বিয়া তুমি কষ্ট পাও না, আমার মাফ করে দিও। কষ্ট তুমি কষ্ট পেও। আম্বিয়া, আম্বিয়া দেখো কত বড় মাছ নিয়ে আসছি। আজকে তুমি রান্না করবা, আমরা সবাই মজা করে খাবো। খাচ্ছে বাইরে আম্বিয়া কই? আম্বিয়াকে ডেকে আর কোনো লাভ নেই, আম্বিয়া আসবে না। আম্বিয়ার মজিদ ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাহ, খুব ভালো হয়েছে। এই চাকর বাকরগুলো বাড়ি থেকে বের হয়ে গেছে, ঝামেলা মুক্ত হলাম। খবরদার রাশেদ, আম্বিয়ার মসজিদে কখনো চাকর বাকর বলবি না। বাবা তুমি আমাকে মারলা? আমার ইচ্ছা করতেছে তোরে জানে মাইরা ফেলেকে। তুই যে কত বড় অন্যায় করছিস, কত বড় অপরাধ করছিস, তুই জানিস? কার সাথে তুই দুর্ব্যবহার করছিস, কারে তুই চাকর বাকর বলছিস? তারাই তোর বাবা মা। মানে এসব কি বলছো বাবা? তারা আমার বাবা মা মানে? হ্যাঁ, আমি আর জুলেখা তোর আসল বাপ মা না। আম্বিয়া তোর গর্ভধারিণী মা, আর মজিদ তোর জন্মদাতা পিতা। বাবা তুমি এসব কি বলছো? এসব আমি বিশ্বাস করি না। মা, বাবা এসব কি বলছে? তোর আব্বা ঠিকই বলছে রে বাবা, আমরা তোর আপন বাবা মা না, ওরাই তোর আপন বাবা মা। কিন্তু রাশেদ আম্বিয়া চাচি আর মজিদ চাচার ছেলে বলে আপনাদেরকে কেন বাবা মা বলে ডাকে? আপনাদের সঙ্গে কেন থাকে? মারে, বিয়ের অনেক বছর হয়ে গেল, আমাদের কোনো সন্তান হয় নাই।
কত ডাক্তার কবিরাজ দেখাইছি, কত ওষুধ খাইছি, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছিল না। এই জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার উপর খুব বিরক্ত ছিল। ওনারা চাচ্ছিল তোমার শ্বশুরের সাথে আমার তালাক করায় ওনাকে আবার বিয়ে দিতে। আমি রাগে কষ্টে দুঃখে গলায় ফাঁসি দিতে গেছিলাম। আমাকে আম্বি আর মজিদ ভাই বাঁচাইছে। ওরা ওদের কোলের সন্তান মানে রাশেদকে আমাদের কোলে দিচ্ছে আর বলছে, ভাবি আজকে থেকে রাশেদই আপনার সন্তান, আমরা আপনার সংসার ভাঙতে দিব না, ভাবি আপনাকে মরতে দিব না। আমি কি করব কিছু বুঝতেছিলাম না। পরে মজিদ ভাই বলছে যে আমরা কখনো বলবো না রাশেদকে যে আমরাই ওর আসল বাবা মা। রাশেদ সবসময় জানবে যে আপনারাই ওর আসল বাবা মা। আপনাদের আদরে ভালোবাসায় রাশেদ বড় হবে। মজিদ খুব গরিব ছিল, আমাদের বাসায় কাজ করত। ওর মনে হয়েছিল ওর ছেলেরেও সঠিক শিক্ষা দিতে পারবে না, খাওয়াইয়া দাওয়াইয়া মানুষ করতে পারবে না। আর আমাদের কাছে থাকলে রাশেদের খাওয়া দাওয়া ঠিক মতো হবে, আমরা তারে লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ করতে পারবো। সেই জন্য মজিদ আর আব্বিয়া তাদের সমস্ত সত্য ত্যাগ করে আমাদেরকে দিয়া দেয়। তারা তোর একটু আদর করতে চাইতো, একটু ভালোবাসতে চাইতো। তারা গরিব বইলা তাদেরকে তুই চরম অবহেলা করছস। আজকে বুঝতে পারছস, যাদেরকে তুই গরিব ছোট লোক চাকর বইলা অবহেলা করছস, অপমান করছস, তারাই তোর পিতা মাতা। তাদের রক্তই তোর শরীরে বইতেছে রে। আমি যদি পারতাম আমার শরীরের চামড়া দিয়া তারে জুতা বাঁধাই দিতাম। আজকে যদি মজিদের আম্বিয়ার কিছু হয়, আমি তোরে ক্ষমা করব না, উপরওয়ালাও তোরে ক্ষমা করবো না। নাবিলা, আমি আসলে মানুষ না, আমি একটা পশু। যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই জন্মদাতা মা বাবাকে আমি অপমান করেছি। তারা আমাকে একটু আদর করতে চাইতো, আমি বিরক্ত হতাম। আমার মা আমার গায়ের ঘাম মুছে দিতে চেয়েছিল, তাকে সে সুযোগ আমি দেই নাই। আমার বাবা আমাকে একটু জড়ায় ধরতে চেয়েছিল, আমি নোংরা বলে তাকে দূরে সরাই দিচ্ছি। কতটা কষ্ট দিয়েছি তাদের, আমি এখন বুঝতে পারছি তারা কতটা আঘাত পেয়েছে, যে বাড়ি ছেড়ে চলে গেছে তারা। মন খারাপ করো না, তুমি তো জানতে না যে তারা তোমার বাবা মা। কিন্তু এখন যদি ওনাদের বড় কোনো বিপদ হয়ে যায়, তুমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। তুমি ওনাদেরকে খুঁজে বের করো, ওনাদের কাছে মাফ চাও, তারপর ওনাদেরকে বাড়িতে নিয়ে আসো। আমি আমার বাবা মাকে যে অপমান করেছি, আমি কিভাবে তাদের সামনে যাব? তারা কি আমাকে মাফ করবে? এখন সন্তান যত বড় অন্যায় করুক না কেন, বাবা মা সেটা মনে রাখে না, সন্তানকে ক্ষমা করে দেয়। তুমি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলে তারা তোমাকে ক্ষমা করে দিবে। তুমি আর দেরি করো না, তোমার বাবা মাকে খুঁজে বের করো। চাচা, চাচা, ওই পারে থেকে বাজান না না, আমি যাবো না,
আচ্ছা, আপনি কি মজিদ চাচা রামবিয়া চাচিকে আজকে নদী পার হতে দেখেছেন? না, আমি তো এই নদী ঘাটে সারাদিন বসে রয়েছি। তোমার চাচার আর চাচিরা তো ওই পার যাইতে দেখি নাই। ও, তার মানে গ্রামে আছে। ফুপু! ফুপু! কিরে কিসে? আচ্ছা, ওই মজিদ চাচা রামবিয়া চাচি কি তোমাদের বাসায় এসছে? না আসে নাই তো, কিসে? এই রাশেদ, এই ওমা, কিছু তো কয়ে গেল না। এই কি ব্যাপার? কি রাশেদ আসছিল, তো চলে গেল কে? কি জানি কিছু তো বুঝতেছি না। আচ্ছা ভাইয়া, আপনারা কি মজিদ চাচাকে দেখেছেন? না তো, এখানে আসে নাই। এখন এখন কি একটু ভাল লাগতেছে? উঠতে পারবেন? বাবা রাশেদ, তোমার চাচা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। একটু উঠা খাড়িতে পারলেই আমরা এই গ্রাম সাইডে চলে যাবো। তুমি চিন্তা করো না। মা, বাবা রাশেদ, তুমি আমার মা কয়ে ডাকতেছো কেন? কারণ তুমি আমার মা আর তুমি আমার বাবা। এসব কথা তুমি কি বলতেছো রাশেদ? না 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 না, আমরা তোমার বাবা মা না তো। ভাই আর ভাবি তোমার বাবা মা। হ্যাঁ, তোমাদেরকে বাসা থেকে অপমান করে বের করে দেওয়ার পর আমি সব সত্য জেনে গেছি। আমার বাবা আমাকে সব বলে দিছে। তারা আমার আসল বাবা মা না, তোমরাই আমার আসল বাবা মা। অথচ আমি তোমাদের সাথে কি খারাপ ব্যবহার করেছি, কত অপমান করেছি তোমাদেরকে। তোমাদেরকে ছোট লোক, গরিব, লোভী, কত কিছু বলেছি। মা, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তোমরা না আমাকে আদর করতে চেয়েছিলে, মা আমাকে একটু আদর করবা না? বাবা, তুমি না আমাকে জড়ায় ধরতে চাইছিলে, একটু জড়ায় ধরো না বাবা। সন্তান, আমার সন্তান রে, আমার ছোট্ট রাশেদ, ছোট্ট রাশেদ বাবা। বাবা, আমাকে একটু জড়ায় ধরবা না বাবা? বাবা, এই বাপ ডাক্তার শোনার জন্য আমি কত না কষ্ট পেয়েছি বাবা। আমারে মাফ করে দিস রে বাবা। মন ভরে গেছে বাবা। তোমরা আমাকে বলো নাই কেন তোমরা যে আমার বাবা মা? আমাকে কেন বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করছো তোমরা? সব সব দোষ আমার রে বাবা, সব দোষ আমার। আমি আমি তোর মার কাছ থেকে তার বুকের ধন্ডে আমি নিয়ে আমি দিয়ে দিছি। ওর মা পাগলের মতো হয়ে গেছিল। আমি আমার ভাই ভাবির সংসার টিকাইছি, আমার ভাবিরে ভাসাইছি। আমার দোষ রে বাবা। আমি আমি একটা মার সন্তান, তার বুকের ধন, তাকে আমি মা থেকে বঞ্চিত করছি রে বাবা। একটা ছেলেকে
তার মার থেকে দূরে রাখছি রে বাবা। বাবা রাশেদ, জানো যেদিন আমার ছোট্ট রাশেদ রে তোমার আব্বাই বাইজান বাবির লোকে দিয়ে দিল, আমি চাই রইলাম হইছে আমার রাশেদ যাইতেছে গা, হইছে আমার সন্তান জায়গা। আমি না কাকা মুরগির মতো ওখানে দাপড়াইছি রে বাপ। আমার সন্তান কই গো, নাই আমার রাশেদ। সারাক্ষণ খালি মনে হইতো এই জীবনে আমার রাশেদ তুত্তুর কইরা আমার গুড়ি দিয়ে আমার কাছে আইতাছে, আমি এরকম কইরা না কেউ নাই, কেউ নাই। আবার মনে হইতো এদিক দিয়ে মনে হয় আমার রাশেদে, এই যে আমার রাশেদ আমার কাছে আইতাছে, না নাই। সারাক্ষণ সারাক্ষণ খালি দাপাইতাম গো বাপ, তোমার ছবি ছোট্টবেলার ছবি লইয়া চায়া থাকতাম, আর তোর ছবি বুকে নিয়ে খালি দাপড়াইতাম রে, জানোস রে বাপ। তারপরে বাপ যখন ভাইজান ভাবির সাথে আইলা, আমি সাদি বললা এটা কেডা, এত বড় রাজপুত্র একটা খারাপ রয়েছে। যখন জানলাম ওইটা আমার রাশেদ, মনে জোরে যায় জাপটা ধরে বুকের মধ্যে গো, আমার রাশেদ এত বড় হইছে, পারলাম না তোমারে শুইতে পারলাম না, আদর করতে পারলাম না। আরে কি হাহাকার গো বাবা, মায়ের মনের কি হাহাকার, আমার সন্তান খাড়া রয়েছে সামনে, আমি তারে আদর করতে পারতাছি না। আরে অনেক হাহাকার, অনেক ক্ষুধা বাবা। একটা বার আরেকটা বার মা কয়ে ডাকবা, আমগো দুইজনের একটাই খিদা, খালি মা বাপ ডাক শুনোনের। আর একটা বার ডাক দিবা বাবা। আজকে আমি মা হয়েছি, আমার রাশেদ আমাকে মা করে ডাকছে, আমার রাশেদ আমারে মা কয়ে ডাকছে। ওরে বাবা বলে ডাক। আব্বা, বাবা, বাবা, মা গো, আমার রাশেদ আমারে মা কয়ে ডাকছে গো মা। আমার আর কোনো হাহাকার নাই, আর কোনো হাহাকার নাই। ভাইজান ভাবি, রাশেদ আপনি গো সন্তান, আমরা খালি রাশেদদের মাঝে মাঝে দেখুম। ভাই আমরা তো আমাদের সন্তানকে তোমার কাছে দিয়ে দিছিলাম, আমার এই সন্তান কিন্তু তোমারই। এখন রাশেদের উপর তোমাদের অধিকার, আমরা তো অধিকার ছেড়ে দিচ্ছি। না রে মজিদ, অধিকার দিয়া দিলেই কি হয়ে যায়? সন্তান তো সন্তানই। আর তাছাড়া রাশেদ এখন থেকে আমাকে দুই পরিবারেরই সন্তান, আমরা একসাথে থাকো। কি কো রাশেদ, তুই নাই পুরান বাড়ি ভাঙ্গা বিল্ডিং বানাইতে চাইলি, বানাই ফেলা বাবা, আমরা দুই পরিবারে এইখানে একসাথেই থাকো, তোর সাথে থাকো। ভাইজান ভাবি, রাশেদ মাঝে মাঝে আমার মা কয়ে ডাকবো না? ভাই ভাই সব সময় ডাকবো।